আমি তো একটু আগেই আপনাকে বললাম যে ভারত যা করছে 5ই আগস্টের পর থেকে তা একেবারে মেনে নেওয়া যায় না। ভারত নিজেকে হিজিমনিক স্টাবিলিটি থিওরির একটা এক্সপোজার্স আমরা দেখতে পাচ্ছি, এবং ভারত স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে উই আর দ্য হিজিমন, এবং আমাদের কথা মানতে হবে। আমরা সত্য বলি মিথ্যা বলি তোমাদেরকে মানতে হবে। আর হিজিমনিক স্টাবিলিটি থিওরি তাৎপর্য এখানে যে বড় শক্তি যা বলে তাই মানতে হয়, আইদার উইথ আস অর উইদাউট আস, যেমন বুশ বলেছিলেন। ঠিক একই ভাষা আমরা দেখছি মোদির কণ্ঠে। এবার পরপর যে প্রত্যেকটা ঘটনা বাংলাদেশ কিন্তু ব্যাখ্যা দিচ্ছি, এবং বাংলাদেশ যত ব্যাখ্যা দিচ্ছে তা কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী, ডিপ্লোম্যাটিক কার্টিসি অনুযায়ী, কিন্তু কোনোটার কিন্তু ভারত তার স্পষ্ট জবাব দিচ্ছে না। ভারত শুধু পাশ কাটাচ্ছে। এই যে সেক্ষেত্রে করণীয় আমরা তো আমি তো প্রথম থেকে বলে আসছি, আপনার এখানে বলেছি, আমি আমার কনফারেন্সে বলেছি, সেমিনারে বলেছি, আমি স্টুডেন্টদেরকে বলছি, আমি সরকারের অ্যাডভাইজার বা সরকারের সাথে যারা সংযুক্ত তাদের কথা বলছি, যারা স্বাধীন করলো আমাদের ছোট বাচ্চারা, তাদেরকে আমরা বলছি একথা স্পষ্ট যে আমার দেশের স্বাধীনতা আমাকে রক্ষা করতে হবে, এটা কেউ রক্ষা করবে না। এবং স্বাধীনতা এমন একটা জিনিস যে এটা কেউ আমাদের গিফট হিসেবে দিবে না, আমাকে কেউ উপহার দিবে না। স্বাধীনতা অর্জন করতে হয় যেমন রক্ত দিয়ে, স্বাধীনতাও রাখতে হয় রক্ত দিয়ে। কাজে এখন আমরা টেবিলে ডিপ্লোম্যাসিও রাখতে হবে, অ্যাট দ্য সেম টাইম ওই ডিপ্লোম্যাসির নিচে কিন্তু অন্য কিছু রাখতে হবে, যেটাকে আমরা ডেটারেন্স বলি। ডেটারেন্সটার বোঝার জন্য আমি বলি যে আমরা যখন কুকুর দেখি, কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে কামড়াতে আসে, তখন আমরা কি করি? আমাদের কাছে কিছু না থাকলে আমরা পকেটে হাত দিয়ে এভাবে করে আমরা দেখাই, অর্থাৎ কুকুর তখন মনে করে তাকে হয়তো আমরা একটা মুগুর দিব। তো মুগুর না হলে কুকুর কিন্তু যায় না। আমরা ডিপ্লোম্যাসিতে এটাকে ডেটারেন্স বলি, অর্থাৎ আপনার যদি একটা নিউক্লিয়ার ওয়েপন্স থাকে, আমার অন্তত 0.5 নিউক্লিয়ার থাকতে হবে, এবং আমাকে বলতে হবে ইয়েস আই হ্যাভ। তো ভারত পাকিস্তানের ভিতরে যে দীর্ঘদিনের স্ট্যাবিলিটি থাকলো দক্ষিণ এশিয়ায়, এটার মূল কারণ কি জানেন? যদি আজকে পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপন্স না থাকতো, ভারত দক্ষিণ এশিয়ার নিউক্লিয়ার ওয়েপন্স পারমাণবিক অস্ত্র প্রথম কে তৈরি করলো? ইন্ডিয়া, ভারত করলো, এবং ভারতের রেসপন্সে পাকিস্তান করলো। যদি আজকে পাকিস্তান এর পারমাণবিক স্থাপনে না যেত, তাহলে ভারত নিজেকে দক্ষিণ এশিয়ার একটা অনিবার্য পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলতে হবে। যা ইচ্ছে তাই করতো ভারত। কোনো কিছু আমি নেপাল ভ্রমণ করছি বেশ কয়েকবার, সার্ক ট্যুরে গেছি, ব্যক্তিত্ব ভ্রমণে গেছি, এবং আমার অন্যান্য একাডেমিক কনফারেন্স হয়ে গেছি। আমি ভুটানে গেছি, পাকিস্তানে গেছি। আমি দেখছি নেপাল তো একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু আপনি যদি কখনো ওই যে নেপাল এবং ভারতের ওই সীমানা দিয়ে নেপালে যান, তাহলে দেখবেন যে নেপালে যে ভারতে আসছে, ভারতীয়রা নেপালে যাচ্ছে। ওখানে কিন্তু কোনো মনে হচ্ছে সাইবেরিয়ার পাখি, যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি উড়ে বসে, নেপালের পাখিরা উড়ে আসছে ভারতে, ভারতের পাখিরা উড়ে যাচ্ছে নেপালে। এত যে সুন্দর সম্পর্কের নেপথ্যে আছে কিন্তু একটা বেদনা, বঞ্চনা এবং হারানো এবং অধিকার কেড়ে নিয়ে এবং প্রবঞ্চিত হবার একটা বেদনা জাতি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে নেপালিদের ভেতরে। এবং এই স্বাধীনতা ভারতের পক্ষে এবং নেপালের বিপক্ষে। ঠিক একই কাজ কিন্তু ভারত আমাদের সাথে করতে চাইছে। তো বাংলাদেশ যেহেতু করতে দিচ্ছে না, তাই ভারত খেপছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ডিপ্লোমেসির পাশাপাশি টেবিলে আর একটা অপশনও রাখতে হবে। অর্থাৎ আমাদেরকে বলতে হবে যে উই আর নট ওয়েক, উই আর স্ট্রং এনাফ টু স্পিক টু ইন্ডিয়া ইন আওয়ার ফরেন পলিসি।